আগামী 5 থেকে 6 দিন বাংলাদেশের জন্য সবচেয়ে নাকি গুরুত্বপূর্ণ একটা দিন হিসাবে গণনা করা হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা হবে ভাঁওতাবাজি, যেন ঢেকে রেখেছে পুরো রাজনৈতিক আকাশ। এদিকে সবশেষে ফাইনাল খেলা শুরু সেনাবাহিনীর। বেঁকে বসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হঠাৎ করে বেজে উঠল ডক্টর ইউনূসের পতনের ঘণ্টা। বিদায় ঘণ্টা কি তাহলে বেজে গেল? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব এই পরিস্থিতি দেখে যে ঘণ্টাটা বোধ হয় বিদায়ের ঘণ্টায় বাঁচতে পারে। কলকাতায় বসে আওয়ামী লীগ তাদের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেললো। সবচেয়ে বড় বৈঠক 25 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললে জমে গেছে খেলা। জয় বাংলা, একদম খেলা জমে গেছে বাংলাদেশে। গত পরশুদিন রাতে ক্যান্টনমেন্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে বৈঠক করেছেন। প্রিয় বন্ধুরা, রাজনীতি একটু ব্যাচ খেয়ে গেছে। সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের রাজনীতি তোলপাড় চলছে। যদিও গণমাধ্যমে এটা ব্ল্যাকআউট, হয়তো 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে একটা দফারফা হবে। প্রিয় দর্শক, এই মাত্র পার সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব আপনার শফিকুল আলম উনি বলেন যে আগামী 5-6 দিনের ভিতরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ফাইনাল যেই পদক্ষেপ, কিংবা আমরা এতদিনে দেশকে কোথায় নিয়ে এসেছি, ইভেন সামনে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা, বা আওয়ামী লীগ বাংলাদেশের চিরজীবনের জন্য বিদায় হবে কিনা, সেটা এই 4-5 দিনের ভিতরেই নাকি ফয়সালা হয়ে যাবে। মানে আগামী 5 থেকে 6 দিন বাংলাদেশের জন্য সবচেয়ে নাকি গুরুত্বপূর্ণ একটা দিন হিসাবে গণনা করা হবে। এখন এই হচ্ছে প্রেস সচিব ইউনূসের আপনার বক্তব্য। তো আমি বলতে চাই আগামী 4 থেকে 5 দিনের ভিতরে, দর্শক বন্ধু আপনি লক্ষ্য করবেন, আওয়ামী লীগ মানে ওনারা ধারণা করতেছে যে আগামী 5 থেকে 6 দিনের ভিতরে পুরো বাংলাদেশ দখল করার পরিকল্পনা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু এটাই না, আপনার গেরিলা পদ্ধতিতে শাহবাগে আওয়ামী লীগের যত নেতা কর্মী রয়েছে সকলেই নাকি ঢাকা দখল নেবে। উল্টোদিকে ভারতের দিল্লিতে, ইভেন কলকাতাতে বাংলাদেশ আওয়ামী লীগের যেই নেতাকর্মী যারা নাকি পালিয়ে গিয়েছে ইন্ডিয়াতে, তাদেরকে নাকি পর্যন্ত সেখানে আপনার গেরিলা পদ্ধতিতে কিভাবে আপনার বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে চারো দিক দিয়ে ঘেরাও করা যায়, এই ধরনের ট্রেডিং নাকি ভারত সরকার বর্তমান তাদেরকে দিয়ে যাচ্ছে। আর এটাকে কেন্দ্র করেই বাংলাদেশ সেনাবাহিনীরকে আপনার মানে ডক্টর ইউনূস উনি কিন্তু চরম একটা বার্তা জানায়। আর এটার সাথে জড়িত কারা, যারা নাকি অবসরপ্রাপ্ত আপনার সেনা কর্মকর্তারা আছে, পুলিশ কর্মকর্তারা আছে, আইজিপি থেকে শুরু করে ডিআইজি লেভেলের যে বাজার আছে, সকলেরই বর্তমান এই একটাই হচ্ছে মানে লক্ষ্য নাকি যে আওয়ামী লীগকে এনি হাও বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে। আর এবার বোঝেন, মানে ক্যান্টনমেন্ট সেনাবাহিনী সকলেই ইউনূসের বিরুদ্ধে। উল্টো দিকে ইউনূস আপনার মানে যে বা যারা নাকি ইল্লু থেকে শুরু করে পিঙ্কু থেকে শুরু করে সকলেই বর্তমান চাপ সৃষ্টি আসলে করে যাচ্ছে ডক্টর ইউনূসকে। কিন্তু উনি কিন্তু ভিতরে ভিতরে ভাই বর্তমান ভেঙে চুরে চুরমার, কিঞ্চিত পরিমাণ কিন্তু বাকি নাই, কিঞ্চিত পরিমাণ না। আর বর্তমান এটাকে কেন্দ্র করেই উনি কিন্তু আরো একটি ঘোষণা দিয়েছে অনেকদিন আগে, তাই না, যে আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে কিংবা আওয়ামী লীগের উপরে আর ওই ধরনের নৃশংসতা, হামলা, মামলা চালানো যাবে না। ইভেন তিনি কি বলছে যে যারা নাকি গণহারে মামলা খেয়েছে বা যারা নাকি দিয়েছে সমস্ত মামলা বাতিলের ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এখন আমার একটা প্রশ্ন, যে ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম উনি বলতেছে যে আগামী 5 থেকে 6 দিনের ভিতরেই আওয়ামী লীগ ঢাকা দখল নেবে, কোটি কোটি জনগণ নাকি একত্র হবে, শাহবাগে সবাই চলে আসবে, রাজপথ আপনার আওয়ামী লীগ দখল করে নেবে। ইতিমধ্যেই নাকি এই ধরনের প্রস্তুতি চলমান বা চালাচ্ছে সেনাবাহিনীও, বর্তমান এদেরকে সহায়তা করতেছে, পুলিশ বাহিনীও এদের নাকি আপনার সহায়তা করতেছে। তো আমি বলতে চাই যে এত ক্ষোভ কিসের আপনাদের? হ্যাঁ, এত ক্ষোভ কেন আপনাদের? কি ভয় লাগে? মৃত্যুর ভয়? এদিকে সমন্বয়করা বলতেছে যে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নয়। ওদিকে ইউনূস আওয়ামী লীগের সাধারণ কর্মীদের যারা নাকি
আসলে শুধু শুধু মামলা বাণিজ্যের সাথে জড়িত তাদেরকেও ক্ষমা করার বা মামলা থেকে আপনার বাতিল করার ঘোষণা দিচ্ছে। এদিকে সমন্বয় একের পর এক কান্নাকাটি করে যাচ্ছে। ইউনূসও বলতেছে আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা স্থগিত করা হয়েছে, এটাও অতি দ্রুত চালু করে দিব। এটা কি হচ্ছে নাকি? জাতিসংঘ থেকেও বর্তমান আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ নাকি গেরিলা পদ্ধতিতে আসবে, নাকি বাংলাদেশ জনগণের ভালোবাসা নিয়ে আসবে, নাকি ইউনূসের প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, আপনার উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে আপনার নাকি ইউনূস যেই প্রতিশ্রুতি দিয়েছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম আমরা স্থগিত করে রেখেছি সেটাও আমরা বাতিল করছি, আর সেই বাতিল করার জন্যই আওয়ামী লীগ তারা বর্তমান ঢাকার রাজপথে গণহারে তারা মিছিল নিয়ে সমাবেশ নিয়ে চলে আসবে শাহবাগের উদ্দেশ্যে, বা ঢাকার বা বাংলাদেশের চারদিক দিয়ে ছড়িয়ে ছিটে থাকা যে আওয়ামী লীগ সমর্থককারীরা তারা চলে আসবে ঢাকার শাহবাগের উদ্দেশ্যে, ঢাকাবাসীকে কিংবা বাংলাদেশের জনগণকে আঙুল দিয়ে দেখাই দিতে যে আমরা এখন পর্যন্ত মরি নাই বঙ্গবন্ধুর সৈনিক। এটাও তো হতে পারে তাদের গেরিলা পদ্ধতিতে আওয়ামী লীগ দখল নেবে। কিন্তু আপনি একটা বারের জন্য এটা বলতেছেন না যে ইউনূস সাহেব যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, এটা নিষিদ্ধ করা হয়নি। দ্যাট মিনস আমরা আবারও পুনরায় এটা চালু করতে পারি যে কোনো সময়। আপনি কেন সেই কথার সূত্র ধরে এটা বললেন না? আপনি সরাসরি সেনাবাহিনীর উপর দায়ভার চাপাই দিলেন, সরাসরি আপনি মানে ইউনূসকে মানে মুক্ত করে দিলেন, বা আপনার সরকার যে এই ধরনের বক্তব্য দিয়ে দিয়েছে মানে এটাও আপনারা মানতে চাচ্ছেন না। আওয়ামী লীগ চলে আসলে আপনাদের কি হবে তাই তো চিন্তা নাই। ইউনূস যে কোনো ভাবে হয়তো বা বেঁচে যাবে, ইউনূস যে কোনো ভাবে হয়তো বেঁচে যাবে, কিন্তু আপনারা না বাঁচতে পারবেন না। কারণ আপনারা শেখ মুজিবুর মাথায় মানে মূর্তির মাথায় প্রস্তাব করেছেন, ধানমন্ডি ভেঙেছেন, আরো অন্যান্য বহু কিছু আপনারা করে ফেলেছেন। আপনাদের মাপ বলতে একটাই, সেটা হচ্ছে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সেটাও হবে ইনশাআল্লাহ বাংলাদেশ সংবিধান অনুযায়ী, ল অনুযায়ী। আদালত ডিসাইড করবে এটা। Not be recognized by the people of the country. It will not be recognized by international observers. They will all be forced to say that these elections will not be free and fair. এক বছর নীরব থাকার পর হঠাৎ মুখ খুলেছেন সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তার একটি মাত্র মন্তব্য, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা হবে ভাঁওতাবাজি, যেন ঢেকে রেখেছে পুরো রাজনৈতিক আকাশ। That such an election will not last. There will be unrest in the country. এই মন্তব্য কেন এখন? এটা কি কেবল রাজনৈতিক পর্যবেক্ষণ, নাকি মায়ের রাজনীতিতে ফিরে আসার সূক্ষ্ম ইঙ্গিত? জয়ের এই সাক্ষাৎকার এখন ঢাকায়, দিল্লিতে, এমনকি ওয়াশিংটনেও আলোচনার কেন্দ্রবিন্দু। The elections have to be inclusive and free and fair. But you also have to have a level playing field. We are not allowed to conduct any election preparation. So even if the ban is lifted at the last minute, the elections will be a sham. It will not be recognized by the people of the country. It will not be recognized by international observers. They will all be forced to say that these elections will not be free and fair. ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন 14 মাসের বেশি সময় ধরে ক্ষমতায়। এই সময়টায় আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ, বহু নেতা কারাগারে, আর শেখ হাসিনা আছেন ভারতে। Such an election will not last. There will be unrest in the country. What is happening now really is an attempt to keep my mother and our political leaders from running in elections. That it is plain and simple as that. This is not justice. This is political manipulation disguised as justice. এই পটভূমিতেই প্রায় এক বছর পর প্রকাশ্যে কথা বললেন জয়। তার ভাষায় আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য নয়। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে চায়, আর উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায় ফেরানোর পরিকল্পনাই নাকি এখন বাস্তবায়িত হচ্ছে। জয়ের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক পরিসরে আগে থেকেই চাপ তৈরি ছিল, আর জয় যেন সেই চাপকে রাজনৈতিক ভাষা দিলেন আওয়ামী লীগের পক্ষে।
প্রশ্ন হলো কেন তিনি এখন সক্রিয় হলেন। গত 1 বছর জয় ছিলেন একদম নীরব। শেখ হাসিনা গোপনে রাজনৈতিক যোগাযোগ রাখলেও জয় ছিলেন যুক্তরাষ্ট্রে। দলের ভিতর থেকেই চাপ ছিল জয় ও পুতুল যেন প্রকাশ্যে আসেন। এই সাক্ষাৎকার সেই চাপেরই ফল বলেই অনেক বিশ্লেষকের মত। জয়ের বক্তব্যে 3টি বার্তা স্পষ্ট। প্রথমত, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই প্রহসন। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের সরকার রাজনীতিক হিংসা করছে। তৃতীয়ত, ইসলামপন্থীদের উত্থান বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক ইঙ্গিত। And potentially bring Jamaat Islam, which is the largest Islamic party, to power. We have tens of thousands of our activists behind bars who've been held behind bars for a year and a half. They've all been charged with murder during the protests and are denied bail. Tens of thousands. তিনি বলেছেন, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অর্থহীন হবে। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ নীরবে আবারও রাজনৈতিক মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবার কথা, তবে এখনও আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নেতারা কারাগারে বা আত্মগোপনে। এই বাস্তবতায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। জয় বলছেন, শেষ মুহূর্তে অনুমতি দিলে সেটি হবে প্রহসনের ভোট। So now their goal is to have a rigged election, a manipulated election. তিনি শুধু রাজনীতি নয়, ব্যক্তিগতভাবেও ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, ন্যায় বিচারের ছদ্মবেশে আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করা হচ্ছে। জয়ের নিজের বিরুদ্ধে মামলা নিয়েও তিনি বলছেন, আমাকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। সবচেয়ে কৌশলগতভাবে জয় যে ইস্যুটি তুলেছেন তা হলো ইসলামপন্থীদের সম্ভাব্য প্রত্যাবর্তন। তিনি সতর্ক করে বলেছেন, বাংলাদেশ অস্থিতিশীল থাকলে লাভবান হবে কেবল উগ্রপন্থীরা। জয় বোঝাতে চেয়েছেন ডক্টর ইউনূসের নীতি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি, আর আওয়ামী লীগই একমাত্র সেকুলার ও স্থিতিশীল শক্তি। অন্তর্বর্তী সরকার দাবি করছে নিষেধাজ্ঞা রাজনৈতিক নয়, কিন্তু বাস্তবে হাজারো কর্মী এখনও কারাগারে, অনেকেই জামিনও পাচ্ছেন না। জয়ের ভাষায় প্রায় 500 নেতাকর্মী নিহত হয়েছেন। এই সংখ্যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনের সঙ্গেও মিলে যায়। You have 500 of our own activists have been murdered during this time, mostly by mob violence. 31 of our activists have been killed while in judicial custody. জয় ইঙ্গিত দিচ্ছেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া স্থিতিশীলতা অসম্ভব। আর যখন তিনি বলেন ইউনূস সরকার ইসলামপন্থীদের ক্ষমতায় আনছে, সেটি ধর্মীয় নয়, রাজনৈতিক বার্তা। কারণ ইউনূস সরকারের আন্তর্জাতিক সমর্থন থাকলেও তাদের মাঠ পর্যায়ের রাজনৈতিক ভিত্তি দুর্বল। বাংলাদেশের রাজনীতি এখন এক সংকটময় মোড়ে। একদিকে ইউনূস সরকারের সংস্কারের দাবি, অন্যদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আহ্বান। এই সংঘাতই নির্ধারণ করবে 2026 সালের নির্বাচন গণতন্ত্রের পুনর্জন্ম ঘটাবে নাকি নতুন এক বিতর্কের সূচনা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ধন্য ধন্য রবে মাতিয়ে তুলেছিলেন সমর্থকেরা। বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাওয়ার পূর্বাভাস ছাপা হয় পত্রপত্রিকায়। এমনকি নতুন দেশের নতুন জাতির পিতা করার চুক্তি তোলা হয় বিশেষ নিবন্ধে। তবে 14 মাসে ফিকে হয়েছে সমর্থকদের বাগাড়ম্বর। দেশের উন্নতি হওয়া তো দূরের কথা, দিন যত যাচ্ছে সাধারণ মানুষের বাজারের ব্যাগ ছোট হচ্ছে। জাতির পিতা করার দাবি যমুনার জলে ভেসে গিয়ে জোরালো হচ্ছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে বিদায় নেয়ার দাবি। ভাবমূর্তির এতটা ভরাডুবিতে ড্যামেজ কন্ট্রোলের নানা উপায় খুঁজছে পিআর টিম। জাতির পিতার দাবি হালে পানি না পাওয়ার 1 বছর বাদে হাজির করা হয়েছে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতার গুজব। শুরুটা হয় অখ্যাত কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, এরপর মূলধারার সংবাদ মাধ্যমেও আসছে খবর। দাবি করা হচ্ছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শোনা যাচ্ছে। তবে এই রটনার কোনো ভিত্তি আমরা পাইনি। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে কোথাও নেই বাংলাদেশের নোবেল বিজয়ীর নাম, বরং জাতিসংঘ মহাসচিব হওয়ার জন্য যেসব অলিখিত নিয়ম, প্রথা ও রাজনৈতিক বাস্তবতা রয়েছে তার সবগুলোতে অযোগ্যতার সব শর্ত পূরণ করে রেখেছেন অধ্যাপক ইউনূস। সেদিক থেকে বলা যায় বাংলাদেশিদের জাতির পিতা করার মতোই আরেকটি পিআর ক্যাম্পেইন চলছে ডক্টর ইউনূসকে ঘিরে। আন্তর্জাতিক পর্যায়ে কোনো সারা শব্দ না থাকলেও বাংলাদেশে তোলা হয়েছে জল্পনা কল্পনার ঝড়। আমাদের বিশ্লেষণ হলো সুনির্দিষ্ট 4টি কারণে অধ্যাপক ইউনূসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়ার কোনো সুযোগ নেই।
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের 31 ডিসেম্বর, অর্থাৎ জাতিসংঘের পরবর্তী মহাসচিব দায়িত্ব নেবেন 2027 সালের 1 জানুয়ারি। আর এর জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষের দিকে। সে কারণে পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে কেউ কেউ প্রচারণা চালাতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূসও ওই প্রার্থী তালিকায় রয়েছেন, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এই সংক্রান্ত তথ্যের হদিস মেলেনি। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচিত হচ্ছে এমন একটি গুজব সম্প্রতি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুরুতে কয়েকটি ফটোকার্ড শেয়ার করে ছড়িয়ে দেওয়া হয় এই গুঞ্জন। এই তথ্যের উৎস কোথায় অথবা কাদের আলোচনায় ডক্টর ইউনূসের নাম এসেছে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। অতি সম্প্রতি সেই গুঞ্জনের ভিত্তিতে মূলধারার কয়েকটি সংবাদ মাধ্যমও বিষয়টি জায়গা পেয়েছে। দেশ রূপান্তরের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মহাসচিব নির্বাচন বিষয়ক প্রচারণামূলক ক্যাম্পেইন অনুসরণ করে দেখা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব পদে কে আসছেন এই প্রশ্নটি বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মেয়াদ শেষে আন্তর্জাতিক সম্প্রদায় তার উত্তরসূরি হিসেবে কাকে বেছে নেবে তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। আঞ্চলিক ভারসাম্য ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এক্ষেত্রে অভ্যন্তরীণ মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি বলছেন বাংলাদেশের অনেকেই। এই প্রতিবেদনে বাংলাদেশে কারা আলোচনাটি তুলেছেন তা পরিষ্কার করা হয়নি। আবার এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় 6 মাস আগে। তবে বিষয়টি সরকারি পর্যায়ের কোনো আনুষ্ঠানিক আলোচনায় এখনো ওঠেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারোর সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোনো সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সভায় গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, যদিও সেই সাক্ষাতে মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। দেশ রূপান্তরের এই প্রতিবেদন থেকে বোঝা যায় ডক্টর ইউনূসের জাতিসংঘের সম্ভাব্য মহাসচিব হওয়ার গুঞ্জনটি বাংলাদেশের ভিতর থেকে ছড়ানো হয়েছে। প্রশ্ন হলো, জাতিসংঘের মতো একটি বৈশ্বিক সংস্থার সর্বোচ্চ পদে কে যাচ্ছেন সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়া কি সম্ভব? দর্শক, একই বিষয়ে 24 অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। সেখানেও গুঞ্জনের প্রাথমিক উৎস সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য নেই। এতে বলা হয়, জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত জোরালোভাবে 3 জন প্রার্থীর নাম আলোচনায় আছে। এছাড়া আরো কয়েকজনের সম্ভাবনা নিয়েও চলছে বিশ্লেষণ, যার মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরেই লেখা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি রিউমার বা গুজব। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়। অর্থাৎ সরকার একদিকে যেমন তথ্য নাকচ করছে, আবার অন্যদিকে তা বহাল রাখছে। এটাই হলো সেই ম্যাজিক্যাল ক্যাম্পেইন, যার মধ্য দিয়ে জিয়ে রাখা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন একটি আলোচনা। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া গুজব চাঙা রাখা হচ্ছে সরকারি হালকা বাতাসের মাধ্যমে। বণিক বার্তাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিষয়টি পুরোপুরি গুজব, এর কোনো ভিত্তি নেই। তবে সেই গুজবটিকে ছড়িয়ে দিতে সাহায্য করছে সরকারের আর এক অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বরাতে বণিক বার্তা লিখেছে, আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতার নিরিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়াটা খুবই কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বান কি মুন 2007 থেকে 2016 সাল মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এরপর পদটি গিয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। এখন আবার এশিয়া থেকে মহাসচিব নির্বাচিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। দর্শক, জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখা যায়নি।
বিষয়টি নিয়ে লবিং এ জড়িত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও তার বিষয়ে সুপারিশের কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী মহাসচিব পদপ্রার্থীদের নিয়ে শক্তিশালী প্রচার চালাচ্ছে 1for8 বিলিয়ন নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। তাদের ওয়েবসাইটে সম্ভাব্য 12 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 3 জনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাদের নিজ দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। তারা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে, আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রাসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। 2025 সালের 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ঘোষণা দিয়েছেন যে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। লাতিন আমেরিকার দেশ হিসেবে সেক্ষেত্রে মিশেল ব্যাচেলেট হতে পারেন শক্তিশালী প্রার্থী। পুরো দস্তুর আর্জেন্টাইন কূটনীতিক রাফায়েল মারিয়ানো গ্রোসি 2019 সালের 3রা ডিসেম্বর থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ 8 অক্টোবর এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছিলেন যে তিনি দেশটির সাবেক উপরাষ্ট্রপতিকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন। এর বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রভাবশালী গোষ্ঠীর আলোচনার ভিত্তিতে সম্ভাব্য আরও 9 প্রার্থীর নাম উল্লেখ করেছে 1for8 বিলিয়ন। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের মহাসচিবের পদে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সম্ভাবনা কতটুকু বা আদৌ কোনো সম্ভাবনা আছে কি না? দর্শক, আমাদের বিশ্লেষণ হলো 4টি সুনির্দিষ্ট কারণে অধ্যাপক ইউনূসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়। ঘুরিয়ে বললে বলা যায় তার নাম এই পদে আলোচনায় আসেনি এসব কারণে। প্রথম কারণটি আপনি খুঁজে পাবেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়েছে এই পদটি সাধারণত অঞ্চলের ভিত্তিতে ঘূর্ণায়মানভাবে দেওয়া হয়ে থাকে। 2016 সালে পূর্ব ইউরোপের পালায় পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেসকে নির্বাচিত করা হয়। সে হিসেবে এবারের পালায় লাতিন আমেরিকার কোনো দেশ থেকে মহাসচিব বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও কেউ কেউ প্রার্থী হওয়ার দৌড়ে থাকতে পারেন, তবে তাদের সম্ভাবনা কম। দ্বিতীয় কারণ, ভোটে জয়ের সম্ভাবনা কম। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার উল্লেখ রয়েছে সংস্থার চার্টারের 97 অনুচ্ছেদে। সে অনুযায়ী চলতি মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার প্রায় 1 বছর আগে জাতিসংঘ প্রার্থিতা আহ্বান করে। যে কোনো সদস্য দেশ যে কাউকে প্রার্থী মনোনয়ন দিতে পারে। এরপর প্রার্থী প্রকাশ্য প্রচার, বিতর্ক ও সাক্ষাৎকারে অংশ নেন। 15 সদস্য নিরাপত্তা কাউন্সিল আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থীকে 193 সদস্যের সাধারণ পরিষদে নির্বাচন করার জন্য সুপারিশ করবে, যার মাধ্যমে 10ম জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হবে। মহাসচিব প্রার্থীদের নিয়ে গোপন ভোট হয় নিরাপত্তা পরিষদে। একে বলা হয় স্ট্রপোল। স্ট্রপোলের সময় প্রতি প্রার্থীর জন্য কাউন্সিলের সদস্যরা 3টি বিকল্পের মধ্যে ভোট দিতে পারেন। এতে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী দেশ ভোট দেয়। তবে এই ভোটে স্থায়ী সদস্যদের কোনো প্রার্থীর বিপক্ষে ভোট দিলে তিনি সর্বোচ্চ ভোট পেলেও বাতিল বলে গণ্য হন। অর্থাৎ চূড়ান্তভাবে 5টি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন এবং ফ্রান্সকে প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের সাথে রাশিয়া, ব্রিটেন, চীন ও ফ্রান্সের যে সম্পর্ক, তাতে কমপক্ষে 4টি ভোট তার বিপক্ষেই পড়বে। তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনূসের বয়স। দর্শক, শুধু ভোটের জয় নয়, জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতার জন্য যোগ্য হতে হলে এমন কিছু শর্ত পূরণের রেওয়াজ আছে যা ডক্টর ইউনূসের জন্য বেশ কঠিন। ঐতিহ্যগতভাবে এ পদে নির্বাচিতদের বয়সসীমা 50 থেকে 75 বছরের মধ্যে ছিল। ডক্টর ইউনূস 10 বছর আগেই সেই সীমা পার করেছেন। সবশেষ কারণ হলো ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের সরকারের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে নিয়মিত বিবৃতি দিচ্ছে। আবার আন্তর্জাতিক অপরাধ আদালতেও দেয়া হয়েছে অভিযোগ। এমন কারো জাতিসংঘ প্রধান হওয়ার নজির অতীতে নেই। রাজনৈতিক নিরপেক্ষতার অভাবকেও এই পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একটি বড় অযোগ্যতা, যা গত 14 মাসে ভালোভাবে বিশ্বের সামনে
তুলে ধরতে সক্ষম হয়েছেন অধ্যাপক ইউনূস। ফলে দেখা যাচ্ছে নিজের বহু অযোগ্যতার কারণে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থিতার লড়াইয়ে ডক্টর ইউনূসের নাম আসার কোনো সুযোগ নেই। অথচ সেই সব অযোগ্যতা আড়াল করে তার পক্ষে চলছে পিআর ক্যাম্পেইন। ক্ষমতায় আসার পর তাকে নতুন জাতির পিতা করার পক্ষেও এমন ক্যাম্পেইন দেখা গিয়েছিল। পত্রিকায় ছাপা হয়েছে বিশেষ নিবন্ধ। একই সময় ইউনূস ম্যাজিকে বিদেশি বিনিয়োগের দেশ ভেসে যাওয়ার গাল গল্প ছড়ানো হয়েছিল। তবে মাস যত গেছে তত হারিয়ে গেছে সেসব প্রচার। অবশ্য নিত্য নতুন গাল গল্পের জন্ম দিয়ে যাচ্ছে পিআর টিম। এর কোনোটি কাজ না করায় এবার এসেছে জাতিসংঘের মহাসচিব হওয়ার গুজব। প্রশ্ন হলো, পিআর টিমের হাতে তুরুপের তাস কি শেষ হতে চলেছে? যেখানে কয়েকদিন আগে ডক্টর ইউনূস জাতিকে দেখিয়েছেন 50 বছর পর্যন্ত দেশ শাসনের দুঃস্বপ্ন, সেখানে বছরখানেক পরেই তাকে জাতিসংঘে পাঠানোর গল্প কেন উঠেছে? দেশের ভিতরে গাল গল্পের আসর সাজিয়ে কি মন ভোলানো যাবে বিশ্ব সম্প্রদায়ের? যে জানতে পারলাম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি নতুন প্রশাসক নিয়োগ হয়েছেন, মানে মেয়র তো এখন নেই, সমস্ত মেয়র পদ সরকার এসে বাতিল করে দিয়েছে যে কেউ আর মেয়র থাকতে পারবে না, ওনারা প্রশাসক নিয়োগ করবেন। আচ্ছা, ভালো কথা, প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কে হয়েছেন? তার নামটা খুব ইম্পর্টেন্ট না এই কারণে তার চেয়েও তার একটা বড় পরিচয় আছে নামের চেয়েও। তিনি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। ভদ্রলোকের নাম ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ। ডক্টর যেহেতু বুঝতেই পারছেন পিএইচডি ডিগ্রি নেওয়া লেখাপড়া করা লোক, এবং উনি সরকারের একজন যুগ্ম সচিব। এই যুগ্ম সচিব ওনাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মানে উনি ভার্চুয়ালি মেয়রের দায়িত্বটা পালন করবেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের পদটা কি? প্রতিমন্ত্রীর মর্যাদা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের মর্যাদা হলো প্রতিমন্ত্রীর সমান। এই প্রতিমন্ত্রীর